নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমাদের হান্টিং স্টেশন ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিন আর শুনুন হরর মুভি এক্সপ্রেশন এবং হরর স্টোরি। আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের অমরধাম গল্পের ছায়া অবলম্বনে লেখা অমরধাম, মৃত্যুর পর জীবন। মাসখানেক ধরে শরীরটা একদমই ভালো যাচ্ছে না। যা খাচ্ছি অম্বল হচ্ছে, বিকেলে মাথা ধরছে, রাতে ঘুম আসে না, কাজে মন নেই, মানে যতটা খারাপ বলা যায়। পাড়ার ডাক্তারবাবু বললেন, ওষুধ খেয়ে কোনো লাভ নেই, বুঝেছ, কোথাও একটা ঘুরে এসো, অন্তত মাস দুই থাকলে দেখবে সব ঠিক হয়ে গেছে। কিন্তু কোথায় যাব, এই নিয়েই যত ঝামেলা। এক বন্ধু বলল ভুবনেশ্বর, তো আরেকজন বলল হাজারিবাগ, আবার কেউ বলল দেওঘর। কি করব ভাবছি, এমন সময় হঠাৎ দেখা অমলের সাথে। অফিস থেকে বেরিয়ে ট্রামের জন্য দাঁড়িয়ে আছি, হঠাৎ পিঠে যেন কার হাত। ফিরে দেখি অমল। কলেজের পরে ওর সাথে আর দেখাই হয়। আমার চেহারা দেখে ও বলল, কিরে, কি হয়েছে তোর? সব খুলে বললাম। শুনেও বলল, আরে ওসব ভুবনেশ্বর দেওঘর ছেড়ে দে, ওখানে কিচ্ছু হবে না, তুই বরং দিশপুর চলে যা, 3 দিনেই তোর অম্বল উধাও। আমি অবাক, দিশপুর? সেটা আবার কোথায়? নাম তো শুনিনি। অমল হেসে বলল, অনেক নাম শুনিস দি বলেই না জায়গাটা এখনো সুন্দর আছে, বেশি লোক হলে জলবায়ু সব নষ্ট হয়ে যায়। আমি জিজ্ঞেস করলাম, যাবো কিভাবে, থাকবো কোথায়? অমল বলল, কোনো সমস্যা নেই, আমার বাবা ওখানে একটা বাংলো কিনেছিলেন, বুঝলি, এখন কেউ থাকে না, তবে একটা লোক আছে, বুঝেছিস, তুই আমার নাম বললেই সব ঠিক হয়ে যাবে। ও আরো বলল, ওরা রঘুনাথপুর স্টেশনে নেবে, বাসে করে 10 মাইল, দিশপুরে নেমে অমরধাম বললে সবাই দেখিয়ে দেবে, বুঝছিস, যা তুই শরীরটা ভালো করে আয়, যা। অমল যখন বলল, তখন আর কি করা যায়, গেলাম দিশপুর। যখন দিশপুরে পৌঁছলাম, তখন রাত প্রায় 8টা। চারিদিক অন্ধকার, একদিকে ছোট ছোট পাহাড়, তাতে ঘন জঙ্গল, আর একদিকে সরু নদী, প্রায় নালার মতো, কিন্তু কি তার জলের গর্জন! স্রোতের পাথরের ধাক্কা খেয়ে হুড়মুড় করে বইছে। টর্চ জেলে হাঁটতে লাগলাম। সরু পথ, লাল মাটি, মাঝে মাঝে কালো পাথর। অন্যমনস্ক হলেই হোঁচট খাওয়ার ভয় আছে। একপাশে একটা মুদির দোকান। মুদি ঝাঁপ বন্ধ করছিল। আমি গিয়ে দাঁড়ালাম। দাদা, অমরধামটা কোথায় বলতে পারেন? মুদি লণ্ঠনটা তুলে কিছুক্ষণ আমাকে দেখলো, তারপর বলল, ওখানে তো কেউ থাকে না, বাড়িটা পুরো জঙ্গল হয়ে আছে, বুঝেছেন। আমি ভাবলাম মুদি হয়তো ভালোভাবে জানে না, জঙ্গল হলে কি অমলাকে পাঠাতো, হয়তো মালিরা ঠিক মতো পরিষ্কার করে না। তাই আমি বললাম, ঠিক আছে, এই বাড়িটা কোন দিকে একটু বলে দিন না। মুদি বলল, এই এই সোজা চলে যান, এই সামনে একটা ছোট টিলা দেখবেন, সেটা বাঁ দিকে রেখে ঘুরবেন, একটু দূরেই 4টে শাল গাছের মেলা, আর তার পাশেই সাহেবদের কবরস্থান, আর ওটা পার হয়ে একটু এগোলি সাদা পাঁচিল দেয়া অমরধাম। এক হাতে সুটকেস আর এক হাতে টর্চ, সাবধানে হাঁটছি। রাত 9টাও বাজেনি, কিন্তু এই নির্জন জায়গায় মনে হচ্ছে গভীর রাত। ঝিঝি ডাকছে, জোনাকির আলো জ্বলছে, মাঝে মাঝে পায়ের কাছে কি যেন খসখস শব্দ করে সরে যাচ্ছে। সাপও হতে পারে। একটু পরে টিলা আর কবরস্থানটা পেলাম। অন্ধকারে অনেকগুলো আলোর বিন্দু, মনে হলো শেয়ালের চোখ, হয়তো বড় শেয়ালও হতে পারে। যাই হোক, অবশেষে অমরধাম পেলাম। বেশ ভালো বাংলো, একসময় হয়তো খুব ভালো ছিল, এখন অবহেলায় পেলাস্তরা খসে পড়েছে, জলের পাইপলাইনে আগাছা জন্মেছে, সামনের বারান্দায় শ্যাওলা জমে সবুজ হয়ে আছে। গেট ঠেলতেই ম্যাচ করে একটা বিশ্রী শব্দ হলো। ভেতরে গিয়ে জোরে জোরে কড়া নাড়তে লাগলাম। 10 বার নাড়ার পর দরজাটা খোলার শব্দ হলো।
বারান্দা থেকে একটা আওয়াজ ভেসে এলো। কে? আমি ওপরের দিকে মুখ তুলে বললাম, আমি অমলের বন্ধু, আমার আসার কথা ছিল। আরে পার্থ না? আরে তোর জন্যই তো অপেক্ষা করছি, দাঁড়া দাঁড়া, দরজা খুলে দিচ্ছি। আমি অবাক, লোকটাকে আমার নাম জানলো কিভাবে? আমাদের কোনো বন্ধু কি আমার মতো শরীর সারাতে এখানে এসেছে? নিচের দরজাটা খুলতেই এক ঝাঁক চামচিকে উড়ে গেল। আর একটু হলেই আমার মাথায় ধাক্কা খেত। লম্বা চেহারার একজন লোক আমার কাঁধে হাত দিয়ে বলল, ও পার্থ, কত যুগ পরে দেখা বলতো। টর্চের আলো ওর মুখের দিকে ঘোরাতেই দেখলাম লম্বা পুলক। আমাদের কলেজে দুজন পুলক ছিল, একজন লম্বা পুলক আর একজন পেটে পুলক। এর পরের কথাটা মনে হতেই আমার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত নেমে গেল, বুকের শব্দ দ্রুত হলো। আমি শুনেছিলাম 5 বছর আগে ডালা ব্রিজের কাছে লম্বা পুলক অ্যাক্সিডেন্টে মারা গেছে। ও মোটরসাইকেলে ছিল, সামনে থেকে একটা লরির সাথে ধাক্কা খেয়ে পুলক আর ওর মোটরসাইকেল দুটোই একেবারে পুরো হয়ে গেছিল। কিরে, সারা রাত বাইরে দাঁড়িয়ে থাকবি নাকি? পুলক তাড়া দিল। ভেতরে ঢুকতে ঢুকতে বললাম, না, একটা কথা ভাবছিলাম। কি কথা রে? আমি শুনেছিলাম তুই অ্যাক্সিডেন্টে মারা গেছিস প্রায় 5 বছর আগে। পুলক খুব জোরে হেসে উঠল। আরে, একরকম তো মরে গেছিলাম। দেখ না, বাবাটা একদম জোর পাই না, হাসপাতাল থেকে সোজা এখানে চলে এসেছি। বলতে নেই, এখানকার জল হাওয়াটা খুব ভালো, বুঝেছিস। আয় আয়, ভেতরে আয়। আমি খুব ক্লান্ত ছিলাম, দাঁড়িয়ে কথা বলতেও আর ভালো লাগছিল না। কোনো মতে কিছু খেয়ে শুয়ে পড়তে পারলে বাঁচি। স্নান করবি তো? পুলক জিজ্ঞেস করলো। এত রাতে নতুন জায়গায় সাহস হচ্ছে না ঠিক। আরে গরম জলে স্নান করে নে, শরীর ঝকঝকে লাগবে। এখনই গরম জল পাঠিয়ে দিচ্ছি। স্নান সেরে বাইরে এসে দেখি পুলক টেবিল সাজিয়ে বসে আছে, প্লেটে গরম ভাত আর মুরগির মাংস। টেবিলে বসে বললাম, এখানে রান্না করে কে রে? পুলক বলল, রান্না, বাসন মাজা, ঘর পরিষ্কার ওই সব মোংলাই করে, বুঝেছিস। এই দেশের লোক খুব কাজের। নিজের লোক ছাড়া আমরা তো আর যাকে তাকে রাখতে পারি না, না। এই নিজের লোক মানে? ওই, মানে খুব জানাশোনা। অমলি ওকে এখানকার একটা গ্রাম থেকে নিয়ে এসেছে। খেতে খেতে বললাম, আচ্ছা তুই খাবি না? পুলক বলল, আমি এসব খাই না, বুঝলি ভাই, সহ্য হয় না। ভোরে উঠে আদা দিয়ে ছোলা ভিজিয়ে খাই। তারপর একটু থেমে বলল, "আহ, তুই বস, আমি একটু ঘুরে আসি।" এখন আবার কোথায় যাবি? ওই 2-1 জায়গায় ঘুরে আসবো, তুই আমার জন্য অপেক্ষা করিস না, বুঝলি। আমি বাইরে খেয়ে নেব। এই বলে পুলক বেরিয়ে গেল। সামনে চুপ করে দাঁড়িয়ে থাকা মোংলাকে জিজ্ঞেস করতে সে বলল, বাবুর ফেরার কোনো ঠিক নেই, কোথায় কোথায় যেন যান। খাওয়ার সময় আর এক কাণ্ড। আমি খাচ্ছি, পাশে মোংলা দাঁড়িয়ে ছিল। আমি বললাম, একটু তরকারি আর দুটো রুটি নিয়ে এসো না। মোংলা চৌখাট পর্যন্ত গিয়ে বাইরে থেকে হাত বাড়িয়ে তরকারি আর রুটি আনলো। মনে হলো এই জন্য অপেক্ষা করছিল। আমি আর কিছু জিজ্ঞাসা করলাম না, কিন্তু এই বাড়ির বাতাসে এমন যেন একটা ভয়ের গন্ধ। মনে হলো অশরীরী আত্মারা আনাচে কানাচে লুকিয়ে রয়েছে। সেই রাতেই একটা ভয়ঙ্কর দৃশ্য দেখলাম। পুলক তখনও ফেরেনি, ঘুম আসছিল না। বিছানায় এপাশ ওপাশ করছিলাম। হঠাৎ বাইরে একটা খড়খড় আওয়াজ হলো। ধীরে ধীরে উঠে জানলার কপাটটা খুলে বাইরে চোখ রাখলাম। ম্লান চাঁদের আলোয় খুব স্পষ্ট না হলেও দেখা যাচ্ছিল উঠোনে একটা গুঁড়ির ওপরে
দুটো কঙ্কাল ঘেঁষাঘেঁষি বসে আছে, একজনের হাত আর একজনের গলায়। একটু দূরে একটা গাছের ডাল ধরে মোংলা দোল খাচ্ছে। কি লম্বা চেহারা, কোথাও এক ফোঁটা মাংস নেই। চোখের দুটো গর্ত থেকে গাঢ় লাল রং বের হচ্ছে। আমি আর সহ্য করতে না পেরে একটা চিৎকার করে ফেলা। সঙ্গে সঙ্গে কঙ্কাল দুটো ফিরে দেখলো, চোখ নেই, তবু কি তীক্ষ্ণ দৃষ্টি। বুকে রক্ত জমে গেল। আশ্চর্য, একটু একটু করে কঙ্কাল দুটোর মাংস লাগলো। কয়েক সেকেন্ডের মধ্যে দুটো পূর্ণ মানুষের মূর্তি হলো। তখন আর চিনতে অসুবিধে হলো না, একজন পুলক আর একজন অমল। কাঁপতে কাঁপতে বিছানায় ফিরে গেলাম। সারা রাত জেগে বসে রইলাম। বাইরে খটখট শব্দ, মনে হলো অনেকগুলো কঙ্কাল উঠোনে পায়চারি করছে। এই শব্দের সাথে পেঁচার ডাক, বাদুড়ের ডানা ঝাপটানোর শব্দ মিশে একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হলো। ভোর হতে আর এক মুহূর্ত অপেক্ষা করিনি, সুটকেস হাতে নিয়ে ছুট লাগালাম। বের হওয়ার সময় রান্নাঘর থেকে বাসনের আওয়াজ আসছে। একটু পরেই হয়তো মোংলা চা নিয়ে সামনে এসে দাঁড়াতে। দিনের আলোয় মোংলার মুখোমুখি দাঁড়ানোর সাহস আমার আর নেই। ছুটতে ছুটতে যখন মুদির দোকানের সামনে এসে পৌঁছলাম, তখন মুদি সবে দোকানে ঝাঁপ খুলছে। হাঁপাতে হাঁপাতে বললাম, এক গ্লাস জল দেবেন? মুদি আমাকে অবাক হয়ে দেখলো, হয়তো ভাবিনি আমি বেঁচে ফিরবো। জল দিয়ে জিজ্ঞেস করলো, আপনি ওই অমরধাম থেকে আসছেন না? খাওয়া দাওয়া কি করলেন? মুদির কাছে কিছু বলতে ইচ্ছে করছিল না, শুধু বললাম, কেন, মোংলা রান্না করতো? মুদির মুখটা হাঁ হয়ে গেল। চোখ দুটো বড় বড় করে বলল, মোংলা মানে মোংলা মুন্না? মোংলা তো 5 বছর আগেই অমরনাথ ধামের একটা গাছের ডালে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল। আমি বললাম, আত্মহত্যা? কি জানি, অনেকে বলেছিল ওই বিষয় সম্পত্তি নিয়ে গোলমাল হয়, ভাইফোঁরাই নাকি মেলে ঝুলিয়ে রেখেছিল। আমি আর দাঁড়ালাম না। গিরিডি না পৌঁছানো পর্যন্ত শান্তি নেই। অমরধামের বাসিন্দারা গন্ধ শুকে শুকে হাজির হলেই সর্বনাশ। বাকিটা শুনলাম রঘুনাথপুর স্টেশনে স্টেশন মাস্টারের কাছে। ওই বাড়িতে অমল মাঝে মাঝে যাতায়াত করত। 5 বছর আগে তাকে ঘাড় মটকানো অবস্থায় বাড়ির উঠোনে পাওয়া গেছিল। পুলিশ এসেও খুনের কোনো কিনারা পায়নি। আমার মাথা ঘুরে গেল। তাহলে কলকাতার রাস্তায় অমলের সাথে দেখা, আমাকে দিশপুরে আসার জন্য আমন্ত্রণ জানানো, এসবের কি ব্যাখ্যা হতে পারে? আর পুলকের অ্যাক্সিডেন্টে মৃত্যু, এটা তো আমার জানা ছিল। নিজেদের দল ভারী করার জন্য কি আমাকে ডেকে এনেছিল? তাহলে মুঠোয় পেয়েও ছেড়ে দিল কেন? যত ভাবি এই প্রশ্নের কোনো উত্তর পাই না। কমেন্টে জানাবেন কেমন লাগলো গল্পটা। এই ধরনের হরর স্টোরি শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আপনারা চাইলে আমাদের সাথে হরর গল্প শেয়ার করতে পারেন। ভালো লাগলে লাইক, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।